এক প্লেট ভাতের আশায় ১২ বছর বয়সে চাচার ঘরের মেঝেতে বসে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। কিন্তু তারা কখনো এটা বলতো না। তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে চলে আসতাম, আর মায়ের জন্য অপেক্ষা করতাম বিকেল পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, আমাদের মাথার ওপরের আকাশটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমাদের রক্তমাংসের আপন চাচা রাতারাতি কেমন যেন পর হয়ে গেলেন। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনি কদিন পর থেকে আমাদের দিকে ফিরেও তাকাতেন না। মার আমার জীবনের কষ্টের দিনগুলো ঠিক তখন থেকেই শুরু। ক্ষুধা জিনিসটা বড় বালাই। ১২ বছরের একটা বাচ্চার পেট তো আর বোঝে না যে তার বাবা নেই, ঘরে চাল নেই, সকাল থেকে পেটে এক দানা পানিও পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতায় পেটটা চোচো করত, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হেঁটে যেতাম। চাচার ঘরের মেঝেতে বসে থাকার আমার একটা চেনা বাহানা ছিল, টিভি দেখা। তখন গ্রামে খুব বেশি রঙিন টিভি ছিল না। চাচার ঘরে রঙিন টিভি চলত, আর আমি এক কোণে গুটিসুটি মেরে বসে থাকতাম। আমার চোখ টিভির পর্দায় থাকতো ঠিকই, কিন্তু কান দুটো পড়ে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে, কখন খাবার টেবিলে সাজানো হবে। একটু পরে চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচা, চাচাতো ভাইয়েরা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির সুগন্ধ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোয়া ওঠা গরম ভাত আর মাছের ঝোল। তারা আমার সামনেই আয়েশ করে করে খাবার খেতেন। চিবানোর শব্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, কেউ একটি বাড়ির জন্য আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে আছিস। না, তারা কেউ ওই কথাটি কোনোদিন বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে শুকনো থুতু গিলতাম, আর মনে মনে ভাবতাম, কেউ একজন অন্তত ডাকুক। কিন্তু তাদের খাওয়া শেষ হয়ে যেত। তারা হাত ধুয়ে উঠে যেতেন। কেউ আমার দিকে একটা রুটি বা এক দলা ভাতও বাড়িয়ে দিত না। যখন বুঝতাম আর কোনো আশা নেই, তখন তীব্র এক মন খারাপ আর চোখে জল নিয়ে গুটিসুটি মেরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙা ঘরের বারান্দায় বসে থাকতাম। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতেন সকালবেলা। দুপুর গড়িয়ে বিকেল হতো, আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে, কখন মা ফিরবে। মা যখন বিকেলে ক্লান্ত শরীরে আঁচলে কেড়ে বা কোনো বাটিতে করে মানুষের বাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে এক লোকমা না দিয়ে আমার মুখে তুলে দিতেন, আর আমি গোগ্রাসে তা গিলতাম। এরই মধ্যে মাঝে মাঝে একটু আনন্দের আলো আসতো। আমাদের বড় চাচাতো বোন, যিনি শহরে থাকতেন, তিনি যখন মাঝে মাঝে গ্রামে আসতেন, তার মনটা ছিল খুব নরম। আমাকে দেখলেই ডেকে বলতেন, সোহান, এদিকে আয়, এই নে মিষ্টি খা, ফল খা। চাচির চোখের আড়ালে তিনি আমাকে এটা সেটা খেতে দিতেন। ওনার ভালোবাসাটুকু পেয়ে আমার মনে হতো, এই পৃথিবীতে মা ছাড়া আমিও বোধহয় কারো আপন। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরে ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন। গ্রামে আসা কমে গেল, আর সেই সাথে চাচার ঘর থেকে আমার ওই সামান্য ভাগটুকুও চিরতরে বন্ধ হয়ে গেল। দিন তো আর থেমে থাকে না। ক্ষুধা আর অপমানকে সঙ্গী করেই আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। শরীরে একটু শক্তি আসতেই আমি আর মায়ের উপর পুরো বোঝা হয়ে থাকতে চাইলাম না। গ্রামের মানুষের জমিতে, হাটে বাজারে ছোটোখাটো টুকটাক কাজ করে দিতে লাগলাম। কেউ ২০ টাকা দেয়, কেউ খুশি হয়ে দুটো খেতে দেয়। এভাবেই আমাদের মা ছেলের টানাটানি সংসার কোনো মতে চলতে লাগলো। কষ্টের দিনগুলোর মধ্যেই আমি কৈশোর পেরিয়ে একটু একটু করে তরতাজা তরুণ হয়ে উঠছি। ঠিক এরকম এক সময়ে সেদিন দুপুরে চাচার বাড়িতে এক বিশাল শোরগোল। শহর থেকে চাচির বড় বোন আর তার স্বামী আর ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছেন, ধনী আত্মীয়। তাই চাচার বাড়িতে এলাহি কাণ্ড। বাজার থেকে রুই মাছ, খাসির মাংস, পোলাওয়ের চাল সব আনা হয়েছে। হঠাৎ চাচি আমাদের ঘরের সামনে এসে মাকে ডেকে বললেন, ও সোহানের মা, ঘরে মেহমান আছে, একলা হাতে সব রান্ধন পারতাছি না, একটু এসে হাত লাগাও তো। মা আমার চিরকালই সরল আর পরোপকারী। চাচির ডাক শুনিয়ে মা নিজের ঘরের কাজ ফেলে মুখে এক চিলতে হাসি নিয়ে চলে গেলেন চাচার রান্নাঘরে। মা পোলাও চড়ালেন, খাসির মাংস কষাতে লাগলেন। মাংস কষানোর সেই স্বর্গীয় সুবাস আমাদের ঘর পর্যন্ত আসছিল।
রান্নাঘরে মা হাসি মুখে চাচির সাথে কাজ করছেন আর সুস্বাদু সব পদ রাঁধছেন। দূর থেকে মায়ের সেই রান্নার দৃশ্য দেখে আমার মনে এক চিলতে আসার আলো জাগলো। আমি ভাবলাম, মা যখন নিজের হাতে এত ভালো ভালো রান্না করছে, চাচি নিশ্চয়ই খুশি হয়ে আজ আমাদের মা ছেলেকেও একটু খেতে দেবে। অন্তত মেহমানরা খাওয়ার পর মা আর আমার পাতেও একটু মাংস পোলাও জুটবে। টানা কয়েকদিন ধরে ভালো কোনো খাবার পেটে পড়েনি। খাসির মাংসের সেই সুবাসে আমার জিভে জল চলে এলো। আমি আর লোভ সামলাতে পারলাম না। পা টিপে টিপে রান্নাঘরের পেছনে গিয়ে দাঁড়ালাম। চাচি তখন অন্য ঘরে মেহমানদের সাথে কথা বলতে ব্যস্ত। মা একা একা মাংসের ডেকচি নাড়ছেন। আমি চুপি চুপি রান্নাঘরের ভেতরে ঢুকে মায়ের শাড়ির আঁচল টানলাম। ফিসফিস করে বললাম, আম্মা, আমারে এক টুকরো মাংস দাও না এখান থেকে। খুব ক্ষুধা লাগছে আম্মা, একটুখানি দাও। মা আমার কথা শুনে চমকে উঠলেন। ওনার চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। মা হড়বড় করে চারপাশটা দেখে নিয়ে আমার হাতটা চেপে ধরে সরাসরি না করে দিলেন। হাই হাই বাজান, এগুলো বলিস না এখন। তোর চাচি যদি দেখে তুই এখান থেকে মাংস খাচ্ছিস, তাহলে আর রেহাই থাকবে না। আমাদের পিঠের চামড়া তুলে নেবে। যা এখান থেকে, পরে দেখব। কিন্তু ক্ষুধার্ত জেদের কাছে তখন মায়ের ভয় হেরে গেল। আমি মায়ের বারণ শুনলাম না। ডেকচির পাশে একটা বাটিতে কষানো মাংসের কয়েকটা টুকরো রাখা ছিল মেহমানদের দেওয়ার জন্য। আমি মায়ের চোখের তোয়াক্কা না করে, লোভ সামলাতে না পেরে চট করে হাত বাড়িয়ে সেখান থেকে বড় এক টুকরো মাংস তুলে নিলাম। মা নানা করে ওঠার আগেই আমি সেই গরম মাংসের টুকরোটা মুখে পড়ে দিলাম। মাংসের স্বাদটা জিবায় লাগার সাথে সাথেই আমার মনে হলো যেন অমৃত খাচ্ছি। কিন্তু সেই সুখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। ওরে চোরের দল, ঘর তো না, চোরের আস্তানা বানাইছে। হঠাৎ দরজার গোড়া থেকে এক তীক্ষ্ণ চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। আমি চমকে তাকিয়ে দেখি চাচি দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো রাগে লাল আর মুখটা হিংস্র দেখালো। চাচি এক মুহূর্ত সময় নষ্ট না করে রান্নাঘরে ঢুকে আমার হাতটা ঝটকা মেরে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, চোরের ঘরের চোর, যেমন মা তেমন তার পোলা। নিজে তো চোর, এখন পোলারেও চুরি করে মাংস খাওয়ানো শিখাইতেছে। মানুষের বাড়ির মেহমানের খাবার চুরি করতে তর্গর লজ্জা করে না? মায়ের মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আমার পোলাডারে বইকেন না। ও ছোট মানুষ, লোভ সামলাতে পারে নাই। ও চুরি করে নাই আপা। কিন্তু চাচি তখন থামার পাত্র নন। তিনি উঠোনে গিয়ে চিৎকার করে চাচাকে শোনানোর জন্য বলতে লাগলেন, সবাই আয়সা দেখে যাও, চোরের মা ছেলেকে চুরি করে মাংস খাওয়াচ্ছে। এদের ঘরে আশ্রয় দেওয়াই আমাদের ভুল হয়েছে। মুখের ভেতর সেই মাংসের টুকরোটা তখন আমার কাছে বিষের মতো লাগছিল। চাচির চিৎকারে মুহূর্তের মধ্যে পুরো উঠোনে মানুষ জড়ো হয়ে গেল। মেহমানরা ঘর থেকে বের হয়ে অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ আবার ঠোঁট চেপে হাসছে। আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যায়। চাচি তখনও থামেননি। এই জন্যই বলি, গরিব আত্মীয় ঘরে রাখলে শেষমেশ ইজ্জতি নষ্ট হয়। চাচা ধীরে ধীরে এগিয়ে এলেন। ওনার চোখে রাগের চেয়ে বিরক্তিটাই বেশি ছিল। তিনি মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, ভাবি, তোমারে থাকতে দিছি মানে এই না যে ঘরের জিনিসপত্রে হাত দিবা। মা কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আল্লাহর হস্তে এমন কথা কইয়েন না। পোলারা ছোট মানুষ, খিদার জ্বালায় ভুল করছে। আমি মায়ের কাপা গলাটা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বুকের ভেতর জমে থাকা অপমানটা হঠাৎ আগুন হয়ে বেরিয়ে এলো। আমি চুরি করি নাই, আমি শুধু এক টুকরো মাংস খাইছি। আমার কথাটা শুনে চাচি যেন আরও খেপে গেলেন। দেখেছ, আবারও মুখে মুখে তর্ক করে। এত সাহস কই থেকে আসে? এরপর যা হলো সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। চাচি রাগে আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। শব্দটা এত জোরে হয়েছিল যে উঠোন একদম চুপ হয়ে গেল। আমার কান ঝাঝা করতে লাগলো, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু আমি কাঁদিনি, শুধু তাকিয়ে দেখলাম। আমার মা ছুটে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। মা তখন কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার পোলারে মারবেন না আপা, আল্লাহর দোহাই লাগে। কিন্তু চাচির মন গলেনি। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আজকের পর যদি এই মা ছেলেকে আমাদের রান্নাঘরের আশেপাশে দেখি, তাইলে ভালো হইব না। মেহমানদের সামনে এত বড় অপমানের পর মা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। আমার হাত শক্ত করে ধরে
নিজের ভাঙা ঘরের দিকে নিয়ে গেলেন। ঘরে ঢুকেই মা দরজাটা ভিজিয়ে দিলেন। তারপর হঠাৎ আমার সামনে বসে পড়লেন। মায়ের চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, খুব খিদা লাগছিল বাজান। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আম্মা, আমি আর ওই বাড়িতে যাব না, কোনো দিন না। মা কিছু বললেন না, শুধু আমাকে বুকের মধ্যে চেপে ধরে রাখলেন। সেই রাতে আমাদের ঘরে কোনো খাবার ছিল না। মা সারা রাত এক কোণে বসেছিলেন, আর আমি ক্ষুধা আর অপমানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন খুব ভোরে ঘুম ভাঙতে দেখি মা চুপচাপ একটা পুরনো শাড়ি পরে প্রস্তুত হচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কই যাও আম্মা? মা একটু থেমে বললেন, শহরে যাবো বাজান, শুনছি নতুন এক বাসায় কাজের মানুষ লাগব। আমি তড়াক করে উঠে বসলাম, আমি তোমার লগে যাবো। মা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুই গেলে আমারে কাজ দিব না, তুই ঘরে থাক। আমি জেদ করে বললাম, না, আমি একলা থাকবো না। শেষমেশ মা আমাকে সঙ্গে নিলেন। প্রায় 2 ঘন্টা হেঁটে আর বাসে চড়ে আমরা শহরে পৌঁছালাম। এত বড় বড় বিল্ডিং আমি আগে কখনো দেখিনি। মা একটা দোতলা বাসার সামনে দাঁড়ালেন। বাসার গেট খুললে মাঝবয়সী এক মহিলা, সাদা শাড়ি পরা, মুখে কঠিন ভাব। তিনি মাকে ওপর নিচে দেখে বললেন, তুমি কাজের জন্য আইছো? মা মাথা নিচু করে বললেন, জি আপা। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, বাসার সব কাজ করতে পারবা? মা সঙ্গে সঙ্গে বললেন, পারমু আপা। আমি মায়ের আঁচল ধরে চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ মহিলা আমার দিকে তাকালেন, এই পোলাটাকে? মা একটু ইতস্ত করে বললেন, আমার পোলা। মহিলার কপাল সঙ্গে সঙ্গেই কুঁচকে গেল। দেখো, আমি কিন্তু বাসায় বাচ্চা কাচ্চা রাখতে পছন্দ করি না। মা তাড়াতাড়ি বললেন, না আপা, ও কোনো ঝামেলা করব না, চুপচাপ থাকব। মহিলা কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, তবে সাবধান, কোনো জিনিস হারাইলে কিন্তু আমি ছাড়ব না। কোনো জিনিস হারাইলে? কথাটা শুনি আমার বুকটা কেমন হু হু করে উঠল। মনে হলো গরিব মানুষের জন্য পৃথিবীর সবাই একই কথা জমা করে রাখে। সেদিনই মা ওই বাসায় কাজে লেগে গেলেন। শহরে সেই দোতলা বাসাটা আমার কাছে যেন অন্য এক পৃথিবী ছিল। চকচকে মেঝে, বড় বড় রুম, দেয়ালে রঙিন ছবি, আর রান্নাঘরে এত খাবার যেগুলোর নামও আমি আগে জানতাম না। কিন্তু এত কিছুর মাঝেও আমি সবসময় নিজেকে অচেনা আর ছোট মনে করতাম। বাসার মালকিনের নাম ছিল শারমিন ম্যাডাম। ওনার স্বামী বিদেশে থাকতেন, আর বাসায় থাকতেন তিনি আর তার একমাত্র মেয়ে নিশি আপু। নিশি আপুর বয়স তখন হয়তো 16-17। প্রথম দিন থেকেই মেয়েটা আমাকে কেমন যেন কৌতূহল নিয়ে দেখত। মা সকাল থেকে রাত পর্যন্ত বাসার সব কাজ করতেন, কাপড় ধোয়া, রান্না, ঘর মোছা, সব। আমি সারাদিন এক কোণে চুপচাপ বসে থাকতাম। মাঝে মাঝে মা লুকিয়ে আমাকে রান্নাঘর থেকে একটু খাবার এনে দিতেন। কিন্তু মায়ের চোখে আমি একটা ভয় সবসময় দেখতাম, যেন একটু ভুল হলেই সব শেষ হয়ে যাবে। একদিন দুপুরে নিশি আপু বারান্দায় দাঁড়িয়ে আম খাচ্ছিল। আমাকে দেখে হঠাৎ ডাক দিল, এই ছেলে, নাম কি তোমার? আমি ভয় পেয়ে ধীরে বললাম, সোহান। স্কুলে যাও? আমি মাথা নিচু করে না সূচক উত্তর দিলাম। নিশি আপু কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হাতে থাকা অর্ধেক আমটা আমার দিকে বাড়িয়ে দিল। খাবে? আমি হতভম্ব হয়ে গেলাম। এতদিন কেউ নিজের খাবার থেকে আমাকে কিছু দেয়নি। আমি দ্বিধায় দাঁড়িয়ে থাকতেই নিশি আপু একটু হেসে বলল, নাও, ভয় পেও না। আমার হাত কাঁপছিল। আমটা হাতে নিয়ে মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পেয়েছি। দূর থেকে মা সব দেখছিলেন। পরে রান্নাঘরে গিয়ে আমাকে আস্তে করে বললেন, কাউরে বেশি বিরক্ত করিস না বাজান। গরিব মানুষেরে বেশি আপন ভাবলে শেষে কষ্ট পেতে হয়। আমি কিছু বলিনি, কিন্তু নিশি আপুর দেওয়া সেই আধ খাওয়া আমটার স্বাদ আমি অনেকদিন ভুলতে পারিনি। দিন যেতে লাগলো। আমি বাসার ছোটখাটো কাজেও মাকে সাহায্য করতে শুরু করলাম। বাজার থেকে কিছু আনা, গাছে পানি দেওয়া, দরজা খোলা, এসব। একদিন বিকেলে হঠাৎ বাসায় অনেক কান্নাকাটি শুরু হলো। দৌড়ে গিয়ে দেখি শারমিন ম্যাডাম খুব অস্থির হয়ে কিছু খুঁজছেন। আমার সোনার চেইনটা কোথায় গেল? পুরো বাসা তোলপাড় হয়ে গেল। ড্রয়ার, আলমারি, বিছানা, সব জায়গায় খোঁজা হচ্ছে। হঠাৎ ম্যাডামের চোখ এসে থামলো আমার উপর। আজ দুপুরে আমার রুমে কে কে ঢুকেছিল? এক কাজের বুয়া সঙ্গে সঙ্গে বলল, ভাবি, ওই পোলাডারে দেখছিলাম ওইদিকে ঘোরাঘুরি করতে। আমার বুক কেঁপে উঠল। না ম্যাডাম, আমি কিছু নেই নাই।
ম্যাডামের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। চুরি করছো কিনা ভালোই ভালোই বলো। গরিব মানুষ বলে চুপ আছি। মা ছুটে এসে আমার সামনে দাঁড়ালেন। আপা, আমার পোলা চোর না, ও কোনোদিন চুরি করে নাই। কিন্তু সেই মুহূর্তে কেউ মায়ের কথা বিশ্বাস করল না। শারমিন ম্যাডাম রাগে বললেন, ঠিক আছে, তাহলে ওর গা তল্লাশি করা হোক। আমি ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল আবার সেই পুরনো অপমান ফিরে এসেছে। হঠাৎ নিশি আপু সবার সামনে এসে দাঁড়ালো। মা, তুমি কি করছো? সোহান এমন না। ম্যাডাম রেগে বললেন, তুমি চুপ করো নিশি। কিন্তু নিশি আপু এবার আরও জোরে বলল, আমি জানি ও চুরি করতে পারে না। ঘরের ভেতর থমথমে নীরবতা নেমে এলো। ঠিক তখনই পাশের রুম থেকে ছোট্ট একটা শব্দ হলো। সবাই তাকিয়ে দেখে একটা মোটা সাদা বিড়াল বিছানার নিচ থেকে বের হচ্ছে, আর তার থাবার সাথেই ঝকমক করছে সোনার চেইনটা। মুহূর্তেই পুরো ঘর চুপ হয়ে গেল। শারমিন ম্যাডামের মুখের রং বদলে গেল। আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, গরিব মানুষের ওপর দোষ চাপানো বোধ হয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। সোনার চেইনটা বিড়ালের পায়ের নিচ থেকে পাওয়ার পর পুরো ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। শারমিন ম্যাডাম কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। নিশি আপু আমার দিকে একবার তাকালো, যেন চোখে চোখে বলছে, আমি জানতাম তুমি কিছু করনি। কিন্তু সেই নীরবতা বেশি সময় থাকলো না। ম্যাডাম কৃত্রিম গলায় বললেন, ঠিক আছে, ভুল বোঝাবুঝি হয়েছে। এই একটা বাক্যে যেন সব দায় শেষ হয়ে গেল। কোনো ক্ষমা নেই, কোনো আফসোস নেই, শুধু একটা ঠান্ডা সমাপ্তি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মা আমাকে টেনে বাইরে নিয়ে এলেন। বাইরে এসে মা খুব আস্তে করে বললেন, বাজান, এই দুনিয়ায় গরিব মানুষরা কেউ সহজে বিশ্বাস করে না। আমি কিছু বলিনি, শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল, আমি কি সত্যি এত সহজে চোর হয়ে যেতে পারতাম? পরদিন থেকে বাসার পরিবেশ একটু বদলে গেল। সরাসরি কেউ কিছু বলল না, কিন্তু আমার দিকে তাকানোর ভঙ্গি বদলে গেল, যেন আমি এখনো সন্দেহের ভেতরে আছি। শুধু নিশি আপু আগের মতোই আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতো। একদিন সে আমাকে বলল, তুমি পড়তে পারো? আমি মাথা নাড়লাম, না। নিশি আপু একটু চুপ করে থেকে বলল, তাহলে আমি তোমাকে পড়াবো। আমি অবাক হয়ে তাকালাম। কেন? সে হেসে বলল, কারণ তুমি যদি না পড়ো তাহলে সবাই তোমাকে সারা জীবন ছোট করে রাখবে। সেদিন থেকেই আমার জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু হলো। সন্ধ্যার পরে নিশি আপু আমাকে অক্ষর শেখাতো। আমি কাঁচা হাতে খাতা ধরলাম, আর সে ধৈর্য ধরে শেখাতো। মা দূর থেকে দেখতেন, কিন্তু কিছু বলতেন না। তার চোখে তখন এক অদ্ভুত ভয় মেশানো স্বস্তি ছিল। দিনগুলো এভাবেই চলছিল, কিন্তু মানুষের শান্তি কি কখনো বেশি দিন থাকে? একদিন হঠাৎ শারমিন ম্যাডাম ঘোষণা দিলেন, আগামী সপ্তাহে বাসায় বড় পারিবারিক অনুষ্ঠান হবে। অনেক অতিথি আসবে, রান্না, সাজসজ্জা, সবকিছু। বাসা আবার ব্যস্ত হয়ে গেল। মা আগের চেয়ে বেশি কাজ পেলেন, আর আমি ছোট ছোট কাজ করতে লাগলাম। অনুষ্ঠানের আগের রাতে হঠাৎ ম্যাডাম আমাকে ডাকলেন। আমি ভয় নিয়ে গেলাম। তিনি বললেন, কাল সব কাজ ঠিকমতো করতে হবে, কোনো ভুল হলে কিন্তু ছাড় নেই। আমি মাথা নাড়লাম, কিন্তু তার চোখে তখনও সেই পুরনো সন্দেহটা ছিল। রাত গভীর হলে আমি রান্নাঘরের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি নিশি আপু একা বারান্দায় বসে আছে, হাতে একটা খাতা। আমি ধীরে গিয়ে বললাম, আপু, আপনি এখনো জেগে? সে বলল, কাল তোমার একটা পরীক্ষা নেব। আমি অবাক হলাম, পরীক্ষা? সে হেসে বলল, হ্যাঁ, দেখি তুমি কতটা শিখেছ। আমি একটু হাসলাম। জীবনে প্রথমবার মনে হলো আমি শুধু কাজের মানুষ না, আমি কিছু শিখতেও পারি। কিন্তু সে রাতে আর একটা ঘটনা ঘটল। রান্নাঘরে আলমারির দরজা খোলা পাওয়া গেল, আর ভেতর থেকে হারিয়ে গেল অনুষ্ঠানের জন্য রাখা কিছু টাকা। পরদিন সকালে পুরো বাসা আবার কেঁপে উঠল। শারমিন ম্যাডামের চিৎকার, আবার চুরি হয়েছে। আর সবার চোখ আবার ধীরে ধীরে আমার দিকে ফিরতে লাগলো। পুরো বাসা যেন থমকে গেল শারমিন ম্যাডামের চিৎকারে। সকালের আলো ঠিকমতো আসেনি, কিন্তু অন্ধকারের মতো ভারী হয়ে গেল পরিবেশটা। আবার চুরি হয়েছে, এই বাক্যটা বারবার ঘুরতে লাগলো আমার মাথার ভেতর। আমি কিছু বলার আগে কাজের বুয়া ফিসফিস করে বলল, কাল রাতেও তো এই পোলাটা রান্নাঘরের পাশে ছিল। আমার বুক ধক করে উঠল। আমি চিৎকার করে বললাম, না, আমি কিছু করি নাই। কিন্তু এবার কেউ আগের মতো নিশি আপুর কথাও শুনতে চাইল না। শারমিন ম্যাডাম ঠান্ডা গলায় বললেন, এবার আর ভুল হবে না।
ঘরের মধ্যে থেকেই গেছে জ্বর। মা সামনে এসে কাপা গলায় বললেন, আপা, আমার পোলারে আর অপমান করেন না। আগে ঠিকভাবে খোঁজ করেন। কিন্তু ম্যাডাম কোনো কথা শুনলেন না। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে নিশি আপু বলল, মা, একটু থামো। সবাই তাকালো তার দিকে। নিশি আপু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে কোনো ভয় ছিল না। সে বলল, আমি গতকাল রাতেও সোহানকে দেখেছি। সে রান্নাঘরে যায়নি। তার কথা শুনে একটু নীরবতা নেমে এলো। কিন্তু শারমিন ম্যাডাম কঠিন গলায় বললেন, তুমি কি নিশ্চিত? নিশি আপু বলল, হ্যাঁ। তবুও সন্দেহ পুরোপুরি যায় না। ঠিক তখনই বাইরে থেকে একজন লোক এসে খবর দিল, রাস্তার পাশে একটা ছেলেকে দেখা গেছে, একটা থলে নিয়ে দৌড়াচ্ছিল। এই কথাটা শোনা মাত্রই ম্যাডামের মুখ বদলে গেল। সবাই দৌড়ে বাইরে গেল। আমিও গেলাম। রাস্তার মোড়ে গিয়ে দেখা গেল এক ছোট ছেলেকে ধরে রেখেছে কয়েকজন মানুষ। তার হাতে সত্যি একটা ব্যাগ। ম্যাডাম এগিয়ে গিয়ে ব্যাগ খুলতেই দেখা গেল চুরি হওয়া টাকাগুলো সবাই থ হয়ে গেল। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আমি খেয়াল করি নাই, আমি শুধু খাবার কিনতে চাইছিলাম। পুরো পরিবেশ বদলে গেল। কেউ আর আমার দিকে তাকাচ্ছিল না। শারমিন ম্যাডাম চুপ হয়ে গেলেন। আমি শুধু দাঁড়িয়েছিলাম। কিন্তু এবার অপমান না, একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম। কারণ সত্যি প্রমাণিত হলেও মানুষের চোখে দাগটা থেকে যায়। সেদিন রাতে নিশি আপু আমার পাশে এসে বসে বলল, তুমি কষ্ট পেয়েছ? আমি বললাম, আমি অভ্যস্ত হয়ে গেছি। নিশি আপু আর কিছু বলল না, শুধু চুপচাপ আমার খাতাটা খুলে দেখল, যেখানে আমি অক্ষর লিখতে শিখছিলাম। তারপর আস্তে করে বলল, একদিন তুমি এখান থেকে বের হবে। আমি তার দিকে তাকালাম। সে বলল, আর সেদিন কেউ তোমাকে ছোট করে দেখবে না। নিশি আপুর কথাগুলো সেদিন রাতে আমার মাথার ভেতর বারবার ঘুরছিল। একদিন তুমি এখান থেকে বের হবে। জীবনে প্রথম কেউ আমার ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু বলেছিল। না হলে এতদিন সবাই শুধু আমাকে করুণা করেছে, সন্দেহ করেছে, অপমানও করেছে। সেই দিনটার পর আমি আরও মন দিয়ে পড়তে শুরু করলাম। নিশি আপু পুরনো বই এনে দিত, খাতা দিত। রাতে সবাই ঘুমিয়ে গেলে রান্নাঘরের পাশের ছোট্ট স্টোররুমে বসে আমি পড়তাম। মা মাঝে মাঝে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। তারপর আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই অনেক বড় মানুষ হবি বাজান। আমি হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে ভয়ও পেতাম। গরিব মানুষের স্বপ্ন দেখতে নেই, এই কথাটা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি। এর মধ্যেই একদিন গ্রামের খবর এলো, আমাদের চাচা খুব অসুস্থ। মা খবরটা শুনে অস্থির হয়ে গেলেন। যত কষ্টই পাক, নিজের দেবরের জন্য মায়ের মনে মায়া ছিল। তিনি বললেন, আমার একবার গ্রামে যাইতেই হবে। 2 দিনের ছুটি নিয়া মা আমাকে সঙ্গে করে গ্রামে গেলেন। অনেকদিন পর সেই পুরনো ভাঙা বাড়িটার সামনে দাঁড়িয়ে বুকটা হু হু করে উঠল। উঠানটা আগের চেয়ে আরও নির্জন লাগছিল। চাচা বিছানায় শুয়েছিলেন। আগের সে দাপট নেই। শরীর শুকিয়ে একদম দুর্বল হয়ে গেছেন। মা ঘরে ঢুকতেই চাচার চোখ ভিজে উঠল। তিনি কাপা গলায় বললেন, ভাবি, আমি অনেক অন্যায় করেছি। মা চুপ করে দাঁড়িয়ে রইলেন। চাচা আমার দিকে তাকালেন। তারপর নিচু গলায় বললেন, সোহান, তোরে আমি কোনোদিন নিজের ভাইয়ের পোলা মনে করি নাই। আল্লাহ আমারে শাস্তি দিচ্ছে। আমি কিছু বলতে পারলাম না। যে মানুষটার জন্য ছোটবেলায় এত কেঁদেছি, আজ তাকে দেখে আমার রাগও হচ্ছিল না, শুধু বুকের ভেতরটা ভারী লাগছিল। ঠিক তখন চাচি ঘরে ঢুকলেন। কিন্তু ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আগের সে গর্ব নেই, কড়া গলা নেই, মুখ শুকনো, চোখের নিচে কালি। পরে জানতে পারলাম চাচার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। ঋণের চাপে জমি জমা বিক্রি হয়ে গেছে। চাচাতো ভাইয়েরাও আলাদা হয়ে গেছে। সেদিন রাতে মা চাচার জন্য নিজের হাতে ভাত রান্না করলেন। আমি দূর থেকে সে দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিল, জীবন কি অদ্ভুত। যে রান্নাঘর থেকে এক টুকরো মাংসের জন্য আমাদের অপমান করা হয়েছিল, আজ সেই মানুষগুলোর জন্যই মা আবার রান্না করছেন। রাতে ঘুমানোর আগে মা আমাকে বললেন, মন পরিষ্কার রাখবি বাজান। মানুষের খারাপের বদলা আল্লাহ নিজেই দেয়। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। হয়তো এত কষ্ট পেয়েও মানুষটা ভালো থাকার কারণ এটাই। পরদিন সকালটা ছিল অদ্ভুত নীরব। আমি উঠোনে বসেছিলাম। হঠাৎ গ্রামের এক লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সোহান, শহর থেকে ফোন আসছে। আমি অবাক হয়ে গেলাম। গ্রামের দোকানের ফোন গিয়ে রিসিভ করতে ওপাশ থেকে নিশি আপুর কাপা গলা শুনলাম, সোহান, তাড়াতাড়ি শহরে আসো।
আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে আপু? ওপাশে কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলল, মা খুব অসুস্থ। আমার বুক ধক করে উঠল। আমি আর মা তাড়াহুড়ো করে শহরে ফিরে এলাম। বাসায় ঢুকেই দেখি শারমিন ম্যাডাম বিছানায় শুয়ে আছেন। ডাক্তার এসেছে। নিশিয়াপুর চোখ কান্নায় ফুলে গেছে। পরে জানতে পারলাম হঠাৎ স্ট্রোক করেছেন। ডাক্তার চলে যাওয়ার পর নিশিয়াপু এক কোণে বসে কাঁদছিল। আমাকে দেখে বলল, আমি খুব ভয় পাইতেছি সোহান। আমি কিছু বললাম না, শুধু পাশে দাঁড়িয়ে রইলাম। সেই প্রথমবার বুঝলাম ধনী মানুষের ঘরেও ভয় থাকে, কান্না থাকে, অসহায়ত্ব থাকে। পরবর্তী কয়েকদিন মা দিনরাত শারমিন ম্যাডামের সেবা করলেন। ওষুধ খাওয়ানো, শরীর মুছে দেওয়া, রান্না করা সব। একদিন দুপুরে শারমিন ম্যাডাম আমাকে কাছে ডাকলেন। আমি দ্বিধা নিয়ে গেলাম। তিনি অনেকক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর আস্তে করে বললেন, সোহান, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না? আমি মাথা নিচু করে রইলাম। তিনি চোখ মুছলেন। মানুষ কখনো কখনো টাকার অহংকারে অন্ধ হয়ে যায়। তোমারে আমি কোনোদিন মানুষ হিসেবে দেখি নাই। আমার বুকটা কেমন যেন হয়ে গেল। তিনি আবার বললেন, তোমার মায়ের মতো মানুষ আমি জীবনে দেখি নাই। এত অপমানের পরও সে আমারে ছাইড়ে যায় নাই। মা তখন দরজার পাশে দাঁড়িয়েছিলেন, মুখ আগের মতোই শান্তি হাসি। সেদিন সন্ধ্যায় শারমিন ম্যাডাম একটা খাম এনে আমার হাতে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এইটা কি? তিনি বললেন, তোমার স্কুলে ভর্তি হওয়ার কাগজ। আমি হতবাক হয়ে গেলাম। স্কুল? নিশিয়াপু হেসে বলল, হ্যাঁ মিস্টার সোহান, এবার সত্যি সত্যি পড়াশোনা শুরু। আমার হাত কাঁপছিল। জীবনে প্রথমবার মনে হচ্ছিল হয়তো আমিও মানুষ হতে পারবো। কিন্তু সুখ যেন আমার জীবনে বেশিক্ষণ থাকতে চায় না। ঠিক সেই রাতেই গ্রাম থেকে খবর এলো চাচা মারা গেছেন। চাচার মৃত্যুর খবরটা শুনে মা একদিন নিশ্চুপ হয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম মানুষটা যতই কষ্ট দিক, রক্তের সম্পর্কগুলো পুরোপুরি মুছে ফেলা যায় না। পরদিন খুব সকালে আমরা আবার গ্রামে গেলাম। গ্রামের বাড়িটার সামনে পৌঁছে দেখি উঠোন ভরা মানুষ। কেউ কোরআন পড়ছে, কেউ নিচু গলায় কথা বলছে। চাচের কান্নার শব্দ দূর হতেই শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলাম। সাদা কাপড়ে ঢাকা চাচের নিথর মুখটা দেখিয়ে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। মনে পড়ে গেল ছোটবেলার সেই মানুষটার কথা, যিনি একসময় আমাকে কাঁধে তুলে বাজারে নিয়ে যেতেন। হয়তো বাবা বেঁচে থাকতে উনি এমন ছিলেন না। সময় আর লোভ মানুষকে বদলে দিয়েছিল। মা চুপচাপ দাঁড়িয়ে চোখ মুছছিলেন। হঠাৎ চাচি এসে মায়ের হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন, ভাবি, আমাদের মাফ করে দেন। মা কিছু বললেন না, শুধু চাচির মাথায় হাত রাখলেন। আমি অবাক হয়ে যাই। সেই দৃশ্য দেখছিলাম। যে মানুষটা একদিন আমাদের চোরের দল বলেছিল, আজ সেই মানুষটাই মায়ের সামনে ভেঙে পড়েছে। জানাজার পর গ্রামের মানুষজন ধীরে ধীরে চলে গেল। বিকেলের দিকে চাচি আমাকে একা ডেকে নিলেন। ওনার চোখ দুটো লাল ছিল। তিনি কাপা গলায় বললেন, সোহান, তোরে আমি অনেক কষ্ট দিছি বাবা। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। চাচি ভেতর ঘর থেকে একটা পুরনো টিনের বাক্স বের করলেন। তারপর বাক্স খুলে একটা ছোট কাপড়ের পুঁটলি আমার হাতে দিলেন। এইটা তোর বাবার। আমি অবাক হয়ে কাপড় খুলতে দেখি একটা পুরনো হাতঘড়ি আর কিছু কাগজ। চাচি বললেন, তোর বাবা মরার আগে কিছু জমি তোর নামে লিখে রাখতে চেয়েছিল, কিন্তু তখন আমরা লোভে পড়ে সব লুকাইয়া রাখছিলাম। আমার মাথা ঘুরে উঠল। মা হতভম্ব হয়ে চাচির দিকে তাকিয়ে রইলেন। চাচি কাঁদতে কাঁদতে বললেন, আমরা ভাবছিলাম তোরা দুর্বল, কিছুই বুঝবি না, কিন্তু আল্লাহ সব দেখছে ভাবি। আমি কাগজগুলো শক্ত করে ধরে রইলাম। মনে হচ্ছিল বাবার একটা অংশ আবার আমার হাতে ফিরে এসেছে। সেদিন রাতে গ্রামের ভাঙা ঘরে বসে আমি অনেকক্ষণ বাবার হাত ঘড়িটার দিকে তাকিয়েছিলাম। ঘড়িটা বন্ধ হয়ে গেছে বহু আগেই, কিন্তু আমার মনে হচ্ছিল আমার জীবনের থেমে থাকা সময়টা আবার চলতে শুরু করেছে। শহরে ফিরে আসার পর আমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। শারমিন ম্যাডাম সত্যি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিন স্কুল ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে চিনতে পারছিলাম না। মা আমার শার্টের কলার ঠিক করতে করতে কেঁদে ফেললেন, তোর বাবা বাঁচলে আজ কত খুশি হয়তো বাজান। আমি মায়ের হাত ধরে বললাম, একদিন তোমারে আর কষ্ট করতে দিব না আম্মা। দিন, মাস, বছর কেটে যেতে লাগলো। আমি পড়াশোনায় খুব মন দিলাম, কারণ আমি জানতাম দারিদ্র্য শুধু পেটের ক্ষুধা না, এটা মানুষের সম্মানও কেড়ে নেয়।
নিশি আপু সবসময় পাশে ছিল। কোনো অঙ্ক না বুঝলে বুঝিয়ে দিত, পরীক্ষার আগে জাগিয়ে রাখত। একদিন রাতে পড়তে পড়তে হঠাৎ সে বলল, সোহান, জানো, তোমার এই প্রথম দিন থেকেই আমার মনে হয়েছিল তুমি আলাদা। আমি হেসে বললাম, এক টুকরো মাংসের জন্য ধরা খাওয়া ছেলেটা? নিশি আপু হেসে ফেলল, কিন্তু হাসির আড়ালেও তার চোখে পানি চিকচিক করছিল। বছর 10 পর আজ আমি শহরের একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করি। নিজের একটা ছোট ফ্ল্যাট আছে। মার কোনো মানুষের বাসায় কাজ করেন না। এখন তিনি নিজের ঘরে শান্তিতে নামাজ পড়েন, টিভি দেখেন, আর আমার জন্য অপেক্ষা করেন। মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে আমি রেস্টুরেন্টে বসে খাই। সামনে যখন ধোয়া ওঠা গরম ভাত আর মাংস আসে, তখন হঠাৎ সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। চাচার ঘরের মেঝেতে বসে থাকা ক্ষুধার্ত ছোট্ট সোহানটার কথা, যে শুধু এক প্লেট ভাতের আশায় ঘন্টার পর ঘন্টা টিভির দিকে তাকিয়ে থাকত। আজ আমার টেবিলে অনেক খাবার থাকে, কিন্তু বিশ্বাস করুন, এখনও খাবারের প্রথম লোকমাটা মুখে দেওয়ার আগে আমার বুকটা কেঁপে ওঠে। কারণ আমি জানি, ক্ষুধার কষ্ট মানুষকে শুধু দুর্বল করে না, তাকে সময়ের আগেই বড় করে দেয়। আর অপমান, অপমান মানুষকে হয় ভেঙে দেয়, না হয় বদলে দেয়। আমাকে বদলে দিয়েছিল। সমাপ্ত।